আমাদের চারপাশের এই বিশাল বিশাল গাছগুলোর দিকে তাকালে কখনো কি মনে হয়েছে যে কোনো কঙ্কাল ছাড়াই এরা কিভাবে সগর্বে দাঁড়িয়ে থাকে? ব্যাপারটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। এর পেছনের জাদুকরী রহস্যটা লুকিয়ে আছে একেবারে আণুবীক্ষণিক পর্যায়ে। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা ছাড়া এই পৃথিবীতে উদ্ভিদ জগতের অস্তিত্বই কল্পনা করা যায় না। আর সেটা হলো উদ্ভিদ কোষের একেবারে বাইরের সুরক্ষা স্তর, কোষ প্রাচীর। এটা এমন একটা কাঠামো যা একই সাথে দুর্গের দেয়ালের মতো শক্ত, আবার যোগাযোগের জন্য দারুণভাবে উন্মুক্ত। চলুন গভীরে যাওয়া যাক। বিষয়টা একেবারে সহজভাবে বোঝার জন্য একটা দুর্ভেদ্য ইটের বাড়ি বা দুর্গ নির্মাণের কথা ভাবুন। একটা মজবুত বাড়ি তৈরি করতে যেমন প্রথমে গাঁথুনির জন্য সিমেন্ট লাগে, তার ওপর ইটের পর ইট সাজাতে হয় এবং চূড়ান্ত মজবুতির জন্য ভেতরে স্টিলের রড দিয়ে কংক্রিটের ঢালাই দিতে হয়, তাই না? ঠিক একইভাবে একটা উদ্ভিদ কোষ নিজেকে সুরক্ষিত রাখার জন্য একটা নিখুঁত দুর্গ তৈরি করে। শুধু তাই নয়, ভিতরে যেন দম বন্ধ হয়ে না যায় তাই বাইরের সাথে যোগাযোগের জন্য কিছু চমৎকার জানালারও ব্যবস্থা রাখে। আণুবীক্ষণিক এই কাঠামোটা কিভাবে এত নিখুঁত প্রতিরক্ষা দেয় সেটাই আজ আমরা উদ্ঘাটন করব। ঠিক আছে, আজকের আলোচনার মূল বিষয়গুলো এক নজরে দেখে নেওয়া যাক। আমরা শুরু করব দুর্গের উপমা দিয়ে। এরপর একে একে ভৌত গঠন, পিঠ পেয়ার, রাসায়নিক উপাদান, কোষ প্রাচীরের কাজ এবং সবশেষে পাঠ্যবইয়ের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। পর্ব ১, দুর্গের উপমা। শুরুতেই আমাদের সেই বাস্তব জগতের নির্মাণ উপমাটাকে একটু জীববিজ্ঞানের সাথে মিলিয়ে দেখা যাক। কোষ প্রাচীর কিন্তু কোনো একঘেয়ে নিরেট দেয়াল নয়। এখানে আমাদের বাড়ির সিমেন্ট হলো কোষের মধ্যপর্দা, প্রাথমিক ইটের স্তর হলো প্রাইমারি প্রাচীর, আর সবচেয়ে শক্তিশালী স্টিল বা কংক্রিটের ঢালাই হলো সেকেন্ডারি প্রাচীর। অর্থাৎ এটা হলো স্তরের ওপর স্তর সাজিয়ে তৈরি করা একটা মাল্টিলেয়ার্ড বা বহুমাত্রিক প্রতিরক্ষামূলক কাঠামো। পর্ব ২, ভৌত গঠন, ৩টি প্রধান স্তর। এবার চলুন রূপকের জগৎ থেকে বেরিয়ে সরাসরি কোষের আসল ভৌত গঠনে ঢোকা যাক। একটা বহুতল ভবন যেভাবে ধাপে ধাপে তৈরি হয়, কোষ প্রাচীরও ঠিক সেভাবেই ক্রমান্বয়ে গড়ে ওঠে। বিজ্ঞানীরা অণুবীক্ষণ যন্ত্রের নিচে এই প্রাচীরের মূল ৩টি ভিন্ন স্তর খুঁজে পেয়েছেন। সবচেয়ে বাইরের স্তরটি সবার আগে তৈরি হয়, তারপর তার ভেতরের স্তর এবং সবশেষে একেবারে ভেতরের স্তরটি। এই ৩টি নির্দিষ্ট স্তর হল মধ্যপর্দা, প্রাইমারি প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর। চলুন এদের প্রত্যেককে আলাদাভাবে চিনে নিই। কোষ বিভাজনের একেবারে শেষের দিকে, যাকে টেলোফেজ বলা হয়, এই মধ্যপর্দাটা সবার আগে তৈরি হয়। এটা আসলে পাশাপাশি থাকা দুটো কোষের মাঝখানের একটা কমন বা সাধারণ দেয়াল। মজার ব্যাপার হলো এতে পেকটিক অ্যাসিড একটু বেশি থাকে, যার কারণে এটা অনেকটা আঠালো জেলির মতো আচরণ করে। অর্থাৎ এটাই হলো আমাদের সেই প্রাথমিক সিমেন্ট যা দুটো প্রতিবেশী কোষকে আলাদা হতে না দিয়ে একদম শক্তভাবে একসাথে গেঁথে রাখে। এই মধ্যপর্দা তৈরি হওয়ার পর ঠিক তার দুই পাশেই সেলুলোজ এবং হেমিসেলুলোজের মতো উপাদান জমতে শুরু করে, আর তৈরি হয় একটা নতুন স্তর। এরই নাম প্রাইমারি প্রাচীর। এটা হলো আমাদের দুর্গের প্রাথমিক ইটের দেয়াল। এই স্তরটা সাধারণত বেশ পাতলা হয়, পুরুত্বে মাত্র ১ থেকে ৩ মাইক্রোমিটার। একটা কোষ যখন ধীরে ধীরে বড় হতে থাকে তখন এই প্রাইমারি প্রাচীরই তার চারপাশের প্রধান বাউন্ডারি হিসেবে কাজ করে। তবে এখানে একটা দারুণ ব্যাপার আছে, সব কোষে কিন্তু এই তৃতীয় স্তরটি থাকে না। কোষ যখন তার বড় হওয়া বা বৃদ্ধি পুরোপুরি শেষ করে ফেলে, তখন কোনো কোষে এই প্রাইমারি প্রাচীরের ঠিক ভেতরের দিকে আরও একটি পুরু স্তর তৈরি হয়। এটা ৫ থেকে ১০ মাইক্রোমিটার পর্যন্ত পুরু হতে পারে এবং এটা আবার ৩টি ছোট ছোট উপস্তরে ভাগ করা থাকে। লিগনিন নামক একটা বিশেষ উপাদান জমার কারণে এটা প্রচণ্ড শক্ত হয়ে যায়। এটাই হলো আমাদের সেই স্টিল রেইনফোর্সড কংক্রিট, যা গাছকে ওই বিশাল আকার ধারণ করার জন্য অবিশ্বাস্য যান্ত্রিক শক্তি জুগিয়ে থাকে। পর্ব ৩, পিঠ পেয়ার, দুর্গের জানালা। এখন একটা প্রশ্ন আসা স্বাভাবিক। যদি একটা কোষকে চারপাশ থেকে কংক্রিটের মতো শক্ত সেকেন্ডারি প্রাচীর দিয়ে পুরোপুরি সিল করে দেওয়া হয়, তাহলে কোষটির বাইরের পরিবেশ বা পাশের কোষের সাথে যোগাযোগ করবে কিভাবে? পানি বা খাবার আদান প্রদান হবে কোন দিক দিয়ে? ঠিক এখানেই প্রকৃতির অপূর্ব একটা নকশা ফুটে ওঠে। কোষপ্রাচীরের কিছু নির্দিষ্ট জায়গায় সেকেন্ডারি প্রাচীর তৈরিই হয় না। ওই জায়গাগুলো বেশ পাতলা থেকে যায়। সেখানে শুধু মধ্যপর্দা আর প্রাইমারি প্রাচীর থাকে। এদেরকে বলা হয় কূপ বা পিঠ। পাশাপাশি দুটো কোষের পিঠ যখন একদম সামনাসামনি থাকে তখন তাকে পিঠ পেয়ার বলা হয়। এই পিঠগুলোই হলো আমাদের দুর্গের সে আণুবীক্ষণিক জানালা। এই জানালাগুলোর ভেতর দিয়ে প্লাজমোরেজমাটা নামের সূক্ষ্ম কিছু নালিকা তৈরি হয়, যা দিয়ে এক কোষ অন্য কোষের সাথে অনায়াসে পানি ও প্রয়োজনীয় বস্তু আদান প্রদান করতে পারে। কি দারুণ সিস্টেম, তাই না? পর্ব ৪, রাসায়নিক উপাদান ও সূক্ষ্ম গঠন। এতক্ষণ আমরা প্রাচীরের বড় কাঠামো দেখলাম। এবার চলুন একটু জুম ইন করে একেবারে আণুবীক্ষণিক রাসায়নিক পর্যায়ে যাওয়া যাক। উদ্ভিদ কোষ প্রাচীরের মূল রাসায়নিক উপাদান হল কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় পদার্থ।
এর মধ্যে সবচেয়ে হাইলাইটেড উপাদান হল সেলুলোজ। এছাড়াও থাকে হেমিসেলুলোজ এবং ক্ষেত্রবিশেষে লিগনিন। সোজা কথায় সেলুলোজ আর হেমিসেলুলোজ হল মূল ভিত্তি, আর লিগনিন সেই কাঠামোতে এক্সট্রা দৃঢ়তা বা শক্তভাব এনে দেয়। কিন্তু প্রশ্ন হল, এই রাসায়নিক উপাদানগুলো আসলে কিভাবে মিলেমিশে এত শক্তিশালী একটা কাঠামো তৈরি করে? এই সূক্ষ্ম গঠন বা আল্ট্রাস্ট্রাকচারটা বুঝার জন্য দড়ি তৈরির উপমাটা সবচেয়ে পারফেক্ট। একটা মজবুত দড়ি কিন্তু ম্যাজিকের মতো একবারে তৈরি হয়ে যায় না। প্রথমে অনেকগুলো অতি সূক্ষ্ম সুতো একসাথে পেঁচিয়ে একটা ছোট বান্ডেল তৈরি হয়। তারপর সেই ছোট বান্ডেলগুলো একসাথে যুক্ত হয়ে একটা বড় সুতো বানায়, আর সবশেষে সেই বড় সুতোগুলো মিলে তৈরি করে এমন একটা অত্যন্ত শক্তিশালী দড়ি যা সহজে কিছুতেই ছেড়া যায় না। এবং এই ব্যাপারটা একেবারে নিখুঁতভাবে তুলে ধরে যে আণুবীক্ষণিক পর্যায়ে সেলুলোজ অণুগুলো ঠিক কীভাবে কাজ করে। এটা রীতিমতো একটা চমৎকার গাণিতিক বিন্যাস। হিসাবটা এরকম, প্রায় ১০০টি সেলুলোজ চেন একসাথে মিলে তৈরি করে একটি মাইসেলি। এরপর এরকম প্রায় ২০টি মাইসেলি একসাথে পেঁচিয়ে গঠন করে একটি মাইক্রোফাইব্রিল। সবশেষে এরকম প্রায় ২৫০টি মাইক্রোফাইব্রিল মিলে তৈরি হয় একটি ম্যাক্রোফাইব্রিল বা বিশাল তন্তু। আর এই তন্তুগুলোকেই মূলত আমরা অণুবীক্ষণ যন্ত্রের নিচে কোষ প্রাচীরের শক্ত গঠন হিসাবে দেখতে পাই। দড়ি তৈরির এই ধাপগুলোর মধ্যে সবচেয়ে বেসিক বা প্রাথমিক ধাপটি হল মাইসেলি। এটা এত বেশি গুরুত্বপূর্ণ যে মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক হিসেবে বিবেচনা করা হয়। ১০০টি সেলুলোজ অণুর এই শক্ত বান্ডেলটিই আসলে পুরো প্রাচীরের মূল ভিত্তিপ্রস্তর বা ফাউন্ডেশন হিসেবে কাজ করে। পর্ব ৫, কোষ প্রাচীরের কাজ। চলুন এবার একটু জুম আউট করে আবার বড় চিত্রে ফিরে আসি। এত জটিল একটা কাঠামোর আসলে চূড়ান্ত উদ্দেশ্যটা কি? কেন একটা গাছকে এত কষ্ট করে এত শক্ত একটা দুর্গ তৈরি করতে হয়? কোষ প্রাচীরের মূল কাজটাই হলো কোষকে একটা সুনির্দিষ্ট শেপ বা আকৃতি দেওয়া। এটা ভেতরে থাকা সজীব প্রোটোপ্লাজমকে বাইরের যে কোনো মেকানিক্যাল বা যান্ত্রিক আঘাত থেকে দারুণভাবে রক্ষা করে। আর এই প্রাচীরই উদ্ভিদকে এমন অপরিসীম যান্ত্রিক দৃঢ়তা দেয় যে বিশাল আকৃতির গাছগুলো কোনো রকম হাড়গড় ছাড়াই মাধ্যাকর্ষণকে জয় করে সোজা দাঁড়িয়ে থাকতে পারে। পাশাপাশি এর ভেতরের সেই জানালা বা পিঠগুলো ব্যবহার করে এটি এক কোষ থেকে অন্য কোষে তরল ও প্রয়োজনীয় উপাদানের একেবারে নিরাপদ পরিবহনও নিশ্চিত করে। পর্ব ৬, পাঠ্য বইয়ের সংজ্ঞা। এত চমৎকার উপমা এবং বিশ্লেষণের পর এবার এই পুরো আলোচনাটাকে একীভূত করে একটা আনুষ্ঠানিক সংজ্ঞায় নিয়ে আসা যাক। আমাদের পাঠ্য বইয়ের ভাষায় প্রতিটি উদ্ভিদ কোষ একটি অপেক্ষাকৃত শক্ত ও জড় আবরণ দিয়ে আবৃত থাকে। এই জড় ও শক্ত আবরণকে কোষ প্রাচীর বলে। বিজ্ঞানের ভাষায় কোষ প্রাচীরকে একটা জড় বা প্রাণহীন আবরণ বলা হচ্ছে ঠিকই, কিন্তু একবার ভেবে দেখুন তো, এই যাকে আমরা প্রাণহীন বলছি তার ভেতরেই লুকিয়ে আছে ১০০টি সেলুলোজ চেইনের নিখুঁত মাইক্রো ইঞ্জিনিয়ারিং, যোগাযোগের জন্য নির্দিষ্ট জানালা এবং আত্মরক্ষার এক অভাবনীয় অভেদ্য ব্যবস্থা। এই তথাকথিত জড় আবরণটি না থাকলে পৃথিবীতে কোনো সজীব উদ্ভিদ মাটি ফুঁড়ে আকাশপানে মাথা তুলে দাঁড়াতেই পারত না। একটা জড় আবরণ কিভাবে জীবনের সবচেয়ে বড় রক্ষাকবচ হতে পারে সেটা সত্যিই এক বিরাট বিস্ময়। আশা করছি কোষ প্রাচীর নিয়ে আজকের এই বিশ্লেষণটি পুরো কনসেপ্টটাকে একেবারে পানির মতো পরিষ্কার করে দিয়েছে। তাহলে চারপাশের বিজ্ঞানকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার এই প্রয়াস চলতে থাকুক।